আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো অনেকেই আপনারা জানতে চাইছেন যে বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুরা কেমন আছে, কি অবস্থায় আছে। তো সেটা আমি মুখে কি বলবো, আমি এই একটি ভিডিও আপনাদের সামনে রাখছি, যেটা আমি ফেসবুকে পেয়েছি, ঠিক আছে। তো ভিডিওটা শুনুন, দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে বাংলাদেশের হিন্দুরা কি অবস্থায় আছে, আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদের সামনে ভিডিওটি রাখছি, একটু কেটে কেটে দেবো কারণ অনেক বড় ভিডিও। লাকি বাসার অ্যাডভোকেট লাকি বাসার সহ আপনারা যারা মানবাধিকার কর্মীরা আছেন সবাইকে আমার নমস্কার। আসলে কি এমন একটা অবস্থা, আমরা অনেক কথাই বলতে পারি, অনেক কথাই বলা যায়। আমাদের পূর্ববর্তী বক্তারা যা বলেছেন সেগুলো সবই আসলে আমার কথা। আমি ভাবছিলাম যে কি বলবো, কারণ আমরা এমন একটা জায়গায় আমরা আছি যেখানে আমরা যদি সত্য কথা বলি আমাদের ট্যাগিং দেওয়া হয়, আমাদের কথায় কথায় ভারতের দালাল বানিয়ে দেওয়া হয়, আমাদের কথায় কথায় আমাদের ফ্যাসিবাদের দোসর বানিয়ে দেওয়া হয়, আমাদের কথায় কথায় অর্থাৎ আমাদের বানানো খুব সহজ। এই যে যারা আমাদের নিয়ে বানিয়ে দিচ্ছে সেটা, এই যে এখন আমরা যেগুলো ফেস করছি এগুলো কিন্তু আমাদের জন্য নতুন কোনো বিষয় না। আপনি দেখুন আজকে বাংলাদেশে যে এই যে মব, যেটাকে আমরা মব জাস্টিস বলি, আসলে মব জাস্টিস না, এটা হবে হলো মব ক্রাইম। এই যে মব ক্রাইম আমরা এখন দেখছি, এই মব ক্রাইম দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর জন্য নতুন হতে পারে, কিন্তু আমাদের জন্য কিন্তু এটা নতুন না। আমরা সেই মব ক্রাইম আমরা শুরু থেকে দেখে আসতেছি যে আমাদের উপরে কোনো কিছু হলে লোকজন জড়ো করে বুধবার বৃহস্পতিবার দিন ঘৃণার বাতাবরণ তৈরি করে শুক্রবার দিন হামলা করা, এটা একটা আমাদের কাছে একটা কমন একটা বিষয়। কিছু মানুষ ভয়তে কথা বলছে না, কিছু মানুষ ইচ্ছে করে বলছে না। তা আমি বলি যে এই যে অমানবিকতা যে দিনের পর দিন হচ্ছে, আজকে বলবো যে ভাই, আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনার চোখের সামনে দেখুন একজন পোশাক শ্রমিক, একজন নিম্নবিত্ত একটা মানুষ, সেই মানুষটাকে সে কি বলছে না বলছে শুনলাম, জানতে পারলাম আমরা প্রশাসনের মাধ্যমে যে আধা ঘন্টার মধ্যে ঘটনা ঘটিয়ে তাকে মেরে ফেলা। সেই লোক ধর্মীয় অনুভূতিতে কি আঘাত দিয়েছে বলে সেই লোকটাকে একটা মব ক্রাইম তৈরি করে সেইখানে সেই লোকের আপনি দেখুন একটা মানুষ তাকে মারতে মারতে উলঙ্গ করে ফেলছে, উলঙ্গ করে গাছে ঝুলিয়ে সেই মানুষটাকে, সেই ব্যক্তিকে তার গায়ে আগুন দিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি ভাবুন, এটা কি আমরা বাংলাদেশে বাস করি? এরকম ঘটনা, এগুলো কি? এগুলো তো আসলে আমরা তো এটা বাঙালি, এই বাংলার একটা সংস্কৃতি আছে। এই বাংলা রুক্ষ মরুভূমি না, এই বাংলার একটা এই সুজলা সুফলা আমার যে সুন্দর একটা পরিবেশ, কিভাবে পরিবেশটাকে নষ্ট করে ফেলা হইতেছে, কিভাবে একটা ধূসর আমরা শুধু ধুধু 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 মরুভূমি বানিয়ে ফেলা হচ্ছে। কি এগুলো তো ভালো না। এই যে যা হচ্ছে, আপনি বলুন আপনার মধ্যে যদি মনুষ্যত্ববোধ, সেখানে আমি যখন দেখি অনেক শিক্ষিত মানুষ ফেসবুকে পোস্ট দিচ্ছে, হ্যাঁ খুব ভালো হয়েছে, এই যাকে মেরেছে মারার পক্ষে পোস্ট দিচ্ছে, এবং তারা সব অনেক ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট। আমি যখন এগুলো দেখি আমার মনে হয় যে হায় রে, আমরা এই কারা আমার আশেপাশে, কাদের আশেপাশে আমরা আগামীতে বেঁচে থাকবো কেমনে? আজকে কোনো একটা ঘটনা ঘটলেই আপনি মন্দিরের মধ্যে পুরোহিতকে হত্যা করা হয়েছে, না চোর এসে মেরে গেছে, আগেই বয়ান রেডি থাকে। ধরা না পড়লে মন্দিরে ভেঙে গেছে, ধরা না পড়লে অজ্ঞাত পরিচয়কারী দুষ্কৃতিকারী একেবারে কমন থাকে, আর ধরা পড়লে সে মস্তিষ্ক বিকৃতি, পাগল, হ্যান ত্যান। আজকে দেখুন যেই লোকটা নাটক করলো যে তাকে গুম করা হয়েছে হ্যান করে, সে ধরা পড়লো। এরকম একটা ব্যক্তিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত, এবং তাকে যারা উস্কানি দিয়েছে তাকে ওই সময় লাইভ করে যে পুরো দেশকে কি একটা অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওই একটা সপ্তাহ ব্যাপী, সেই ব্যক্তিকে পরে আবার ছেড়ে দেওয়া হয়েছে। ওরকম একটা ঘটনা যদি আমাদের সংখ্যালঘু সম্প্রদায় কোনো ব্যক্তি করতো, সে তো যেতেই তার পুরো এলাকা, তার ওই জেলায় কোনো হিন্দু ঠিক মতো শান্তিতে থাকতে পারতো না। এমন প্রোপাগান্ডা চালানো হতো। তাহলে আমাদের যাই করতে হবে,
গুছিয়ে কাজ করতে হবে মানবতায়, কারণ আমার এই 7% মানুষগুলোকে রক্ষা করতে হবে। এখনো প্রায় 45 থেকে 48টা উপজেলায় হিন্দুদের সংখ্যা 25%-এর উপরে। তাহলে এই মানুষগুলোকে তো রক্ষা করার প্রয়োজন আছে। আজকে বাংলাদেশে নাই নাই করে যতগুলো মানুষ আছে প্রায় 2 কোটি প্লাস, ইউরোপের 5টা-7টা দেশ মিলেলে 2 কোটি মানুষ হয় না। তো আমি আপনাকে বলবো যে বাংলাদেশে হিন্দুদের সংক্ষেপে 3টি সমস্যা আমার মনে হয়েছে, 3 রকমের সমস্যা। এই 3 রকমের মধ্যে অনেক প্যাকেজ আছে। একটা হলো যে রাষ্ট্রযন্ত্রের বিমাতা সুলোপাচন। ওই যে দেখবেন যে একজন কিছু বলে নাই, তার মানে কিছু বলছে না বলছে প্রমাণ নাই, সেই মাইনরিটি ছাত্রদের গ্রেপ্তার, মানে তারা বহিষ্কার হয়ে যাচ্ছে। সংখ্যাগরিষ্ঠ একই ওই ইউনিভার্সিটির সংখ্যাগরিষ্ঠ একটা ছাত্র যদি যা খুশি তাই বললেও তার কিছু হচ্ছে না। এবং বহু আইন, বহু কিছু, এমনকি ফান্ড, রাষ্ট্রের বরাদ্দর দিকে আপনি তাকালেই দেখবেন, হ্যাঁ, যে কিভাবে দেশের ধর্ম মন্ত্রণালয় একটা বিশেষ ধর্মের মন্ত্রণালয় হয়ে গেছে। এখানে আপনি সংখ্যালঘুদের অধিকার কতটুকুন বা আমি কতটুকুন কি আমি পাচ্ছি? দুর্গাপূজার সময় একটা সামান্য একটা থোক বরাদ্দ বিভিন্ন মন্দিরগুলোতে দিয়ে সেটার যে ক্যাম্পেইন চালানো হয়। আমার যে আজকে রাষ্ট্রযন্ত্র যদি আজকে আমাকে ওরকম করতো যে আমার বোঝা উচিত যে এই দেশের সংখ্যা 2 কোটি মানুষের ধর্মীয় শিক্ষার কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। এই 2 কোটি মানুষের কি ধর্মীয় শিক্ষা নাই? আজকে আমরা পাঠ্য বইতে হিন্দু ধর্ম পড়ি, হিন্দু একটা ইউনিভার্সিটিতে হিন্দু ধর্ম শিক্ষা ডিপার্টমেন্ট নাই, প্রায় ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আছে। তাহলে সেখান থেকে পড়ে তারা ইসলাম শিক্ষা বই লিখছে। আর আমাদের তাহলে হিন্দু ধর্ম বইটা যারা লিখছে তারা তো হিন্দু ধর্মের উপর কোথাও তো পড়ার সুযোগ নেই, তারা এমনিই লিখতেছে। তাহলে হিন্দু ধর্মের কি কোনো স্পেশালিস্ট মানুষের প্রয়োজন নেই? অন্য ধর্মে থাকতে পারে। এমনকি বুদ্ধিস্টদেরও আপনি দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে বুদ্ধিস্ট মানে পালিয়ান বুদ্ধিস্ট স্টাডিজ আছে, অর্থাৎ সেখানেও কিন্তু ডিপার্টমেন্টের মধ্যে বুদ্ধিস্ট শব্দটা আছে, বুদ্ধিস্ট নামে ডিপার্টমেন্ট আছে। তাদের রিসার্চ সেন্টার হলো বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচার সেন্টার। তার মানে বৌদ্ধ ধর্ম নিয়ে আপনি গবেষণা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ আছে, হ্যাঁ, কিন্তু হিন্দু ধর্ম নিয়ে গবেষণা করার নাই। তো আমি বলবো যে এই যে রাষ্ট্রযন্ত্র বিপাদা সুলোকাচন, আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা, দিনরাত্রি বিভিন্ন রকমের বিভিন্ন স্লটে আমাদের ABCD বিভিন্ন ক্যাটাগরিতে মিথ্যা প্রপাগান্ডা। থার্ড যেটা আমাদের ইন্টারনাল সমস্যা, যেমন আমাদের বিভিন্ন জাতপাতের একটা প্রবলেম, গুরুবাদের প্রবলেম, স্থানীয় প্রবলেম, এই যে প্রবলেম, একটা প্যাকেজের প্রবলেম, এই প্রবলেমগুলো যদি আমরা সমস্যার সমাধান করতে পারি, তার কিছু কর্মসূত্র ঠিক করে কমন জায়গা থেকে আমরা কিছু কাজ করতে পারি। কারণ সমস্যা এরকম যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? তো সেইখানে আমরা সেই জায়গা থেকে কি করে আমরা করতে পারি, সেখানে আমি বলবো যে আমাদের বয়স্করা যারা ছিল তারা তাদের মতন করছে। বয়স্কদের এত বেশি আর মানে ওরকম না ইয়ে করে, তারা তো আছেন মাথার মনি, কিন্তু তরুণ প্রজন্মের অনেক দায়িত্ব আছে এই জেনারেশনকে। তারা সত্যি সত্যি এই যে যেখানে যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেই বিষয়গুলোকে যৌক্তিকভাবে ডকুমেন্টেশন করে তারা, আমি মনে করি যে তারা এগুলো নিয়ে কাজ করবে। এবং আমি চাই সত্যি সত্যি একজন মানবাধিকার কর্মী হিসাবে হাউমাউ কাউ না করে ডকুমেন্টেশনের মাধ্যমে আমরা কিছু কাজ করা। তো সবার কল্যাণ হোক। আবারও ধন্যবাদ আমি HSCBM কে দিব যে আমাকে ডাকার জন্য। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনারা যে আমাকে সুযোগ দিয়েছেন। আপনাদের কল্যাণ এবং আপনাদের ঋদ্ধি কামনা করি। এবং আরো বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের মানবাধিকার কর্মী, আমাদের ধীমান দাকে, আমেরিকা প্রবাসী। উনি যেভাবে কাজ করছে এবং উনি যা করেছে, আমি আসলে ওনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। তো আপনারা ভিডিওটি দেখলেন, আমার আর কিছু বলার আছে এখানটা? এবং লাস্টে যে হাসিটা দিলেন, জানি না সেই হাসিটা থাকবে কিনা, কিন্তু আপনারা শুনতে পারলেন এবং আপনাদের এখন জানার ইচ্ছা যে এই ব্যক্তি কে। তো আমি একটু বলে দিই, এই ব্যক্তির নাম হচ্ছে ডক্টর কুশল বরুণ চক্রবর্তী। ইনি হচ্ছেন একটি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এবং ইনাদের যে অনুষ্ঠান ছিল আপনারা দেখতে পারলেন, মানবাধিকার অনুষ্ঠান, সেখানে ইনি বক্তব্য রেখেছেন এবং বাংলাদেশের হিন্দুরা কি পর্যায়ে আছে সেই জিনিসটা কিন্তু তুলে ধরেছেন তার বক্তৃতার মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে, যে বাংলাদেশে অ্যাকচুয়ালি হিন্দুদের সঙ্গে কি হয়, যে সরকারিভাবেও যা কিছু অনুদান আসে সেগুলো তো পাই না, হিন্দু ধর্মের কোনো ব্যক্তি কিন্তু সেইভাবে পায় না। আর যদি কোনো সঠিক কথা বলতে চায় তাহলে তো শুনতেই পেলেন দালাল ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। আর আরেকটি কথা শুনতে পারলেন যে বুধবার বৃহস্পতিবারে ঝামেলা সৃষ্টি করে, শুক্রবারে তাদেরকে মেরে ফেলা হয়। আপনারা শুনতে পারলেন, সমস্ত কিছু শুনতে পারলেন। এইখান থেকে আমি একজনের কোটেশন নেব, সেটা হচ্ছে দীপুচন্দ্র দাস, যাকে
বাংলাদেশের এই গুন্ডা বাহিনী, জিহাদি বাহিনী বলেন, গুন্ডা বাহিনী বলেন, নির্মমভাবে হত্যা করেছে। তার নামে মিথ্যা মামলা হয়েছে, আপনারা সকলেই জানেন। তাই কীভাবে হত্যা করা হয়েছে, সেই দীপুচন্দ্র দাস বলা হচ্ছে যে তিনি তাদের ধর্মের অবমাননা করেছেন, কিন্তু তার কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি। সেই কারণেই কিন্তু ইউনুস মিয়া যিনি আছেন, ইউনুস মিয়াই নাম দিই, তো তিনি বলেছেন যে 7 জনকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। এবং দীপুচন্দ্র দাসকে ছিলেন, তিনি একটি কলকারখানা একটি কাপড় কলে কাজ করতেন। তাকে যেভাবে হত্যা করা হয়েছে তারই সব থেকে বড় প্রমাণ যে ওইখানে হিন্দুরা কী অবস্থায় আছে, ওইখানে হিন্দুরা কী অবস্থায় আছে। আপনারা অবশ্য কমেন্টে জানান। আর আমাদের দেশের কথা বলি, ভারতবর্ষের কথা, যে সমস্ত লোকেরা ওই গাজার জন্য আন্দোলন করেন, ফিলিস্তিনি গাজা, তো এই বেলায় কেন চুপ তারা? সেই বুদ্ধিজীবী সমাজ কোথায় আজকে, যে বাংলাদেশের হিন্দুদের এইভাবে মারা হচ্ছে শুধুমাত্র ধর্মীয় কারণে, মিথ্যা কেস দিয়ে? আর সবথেকে বড় কথা কি জানেন, যখন দীপুচন্দ্র দাসকে যখন মারা হলো, হত্যা করা হলো, তার আগে দীপুচন্দ্র দাসের নামে কেস হয়েছিল এবং তিনি বাংলাদেশের পুলিশের আন্ডারে ছিলেন। ভাবতে পারছেন, বাংলাদেশের পুলিশের আন্ডারে ছিলেন, কিন্তু আধা ঘন্টার মধ্যে তিনি পাবলিকের হাতে পড়ে যান। এটাও বোঝার উচিত যে অ্যাকচুয়ালি সেখানে পুলিশ প্রশাসনের মদতেই এই জিনিসটা ঘটেছে। দীপুচন্দ্র দাসের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু পুলিশ প্রশাসনের মাধ্যমেই ঘটেছে। তো বুঝতে পারছেন যে কিভাবে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করা হয়, তার বড় প্রমাণ দীপুচন্দ্র দাস এবং এই প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার বক্তব্যে কিন্তু সেটা ফুটে উঠেছে। আপনাদের মূল্যবান বক্তব্য দিন এবং আমাদের দেশের যারা বুদ্ধিজীবী, যাদের মন কান্দে ফিলিস্তিনি গাজার জন্য, আজকে কেন তারা চুপ? এটা হচ্ছে আমার প্রশ্ন। আজকে কেন চুপ? আজকে কেন চুপ তারা? তাদেরকে এখন মন কাঁদছে না যে একটা আন্দোলন করি, তাদের মন এখন আর কাঁদছে না। তাদের মন কাঁদে ফিলিস্তিনি, গাজা, পাকিস্তান। যখন অপারেশন সিন্দুর হচ্ছিল তখন কলকাতার মিছিল হচ্ছিল। যখন ভারতবর্ষ পাকিস্তানের জল বন্ধ করে দিয়েছিল তখনই কিছু বামফ্রন্টের লোক মিছিল করে বলছিল কেন জল দেওয়া হবে না পাকিস্তানকে, তারা ছোটো ছোটো বাচ্চা ছেলে, ছোটো ছোটো ছেলেরা জল না পান করে মারা যাবেন। আজকে তারা কোথায়? আজকে তারা কোথায়? দীপুচন্দ্র দাসের পাশে আজকে তারা কেন দাঁড়াচ্ছেন না? এটা সবথেকে বড় প্রশ্ন। তাহলে কি শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষ দেখলেই তাদের উপর অত্যাচার হয়? সেটা ভারতবর্ষে হতে পারে, বিদেশেও হতে পারে। তো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানান, মূল্যবান বক্তব্য জানান আপনাদের। এবং ভাবুন, সেকুলার দল বলছেন, অথচ যখন হিন্দু ধর্মের কেউ মার খাচ্ছে তখন আপনারা পথে নামছেন না। এটা কি সেকুলার? এটা কি সেকুলার বুদ্ধিজীবী? আপনারাই অবশ্য কমেন্টে জানান। কারণ যারা সেকুলার তারা এক হাতে গরুর গোস্ত নেয়, গরুর মাংস নেয়, কিন্তু শুয়োরের মাংস নেয় না। তারা এতটাই সেকুলার। নিতে হবে তো, যুক্তি তো তাই বলে। যারা সেকুলার তারা যদি এক হাতে গরুর মাংস নেয় তাহলে আর এক হাতে শুয়োরের মাংস নেওয়া দরকার। তারা কিন্তু নেয় না। এটা হিন্দুদের বুঝতে হবে। তো অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টে জানান। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।